বাংলাদেশের দক্ষিণ সীমান্তে নীল জলরাশি ছড়িয়ে থাকা বঙ্গোপসাগর আজ আর কেবল একটি জলপ্রবাহ নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র, একটি জিও স্ট্র্যাটেজিক থিয়েটার, যেখানে ভারতের মোদী সরকার নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে আধিপত্য কায়েমের এক ভয়ঙ্কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন আর সামরিক বাহিনীর রণচণ্ডী আবরণে ঢাকা নেই, এটি এখন সহযোগিতা, সংযোগ এবং উন্নয়ন নামে কৌশলী শব্দের মোড়কে লুকানো এক ভয়াবহ দখল নীতি। বঙ্গোপসাগর এখন কেবল আন্তর্জাতিক নৌপথ নয়, বরং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা, জ্বালানি, বন্দর ও আঞ্চলিক ভূ রাজনীতির চাবিকাঠি। আর সেই চাবি ছিনিয়ে নিতে ভারতের উৎসাহ অস্বাভাবিক রকম আগ্রাসী। 2014 সালে জাতিসংঘের সমুদ্র সীমা সংক্রান্ত আইন অনুযায়ী বাংলাদেশ 1,18,000 বর্গ কিলোমিটার অর্থনৈতিক অঞ্চল পেয়েছে, যার মধ্যে রয়েছে বিপুল মৎস্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস, খনিজ এবং গুরুত্বপূর্ণ বন্দর সম্ভাবনা। এটি বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী বিজয় ছিল, কিন্তু সেই বিজয়ের আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। বিজয়ের ফল ভোগ করার আগেই সেই ভূখণ্ডে ভারত শুরু করেছে অদৃশ্য অনুপ্রবেশ। তাদের নজর প্রথমত পড়েছে কৌশলগত বন্দরগুলোর ওপর, যেখানে ভারত সবসময় চায় চীন, জাপান বা অন্য কোনো শক্তি যেন বাংলাদেশে বিনিয়োগ করতে না পারে। এই মিথ্যা নিরাপত্তা আশঙ্কার অজুহাতে ভারত বারবার বলে, বাংলাদেশ যদি চীনকে বন্দরে জায়গা দেয় তবে ভারসাম্য নষ্ট হবে। কিন্তু বাস্তবতা হলো ভারসাম্য নয়, ভারত নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে চায়, যেন সমুদ্রপথে বাংলাদেশের প্রতিটি সিদ্ধান্তেও দিল্লির সায় প্রয়োজন হয়। বিশেষ করে পায়রা, মাতাবাড়ি ও মংলা বন্দর নিয়ে ভারতের লালসা অস্বীকার করার উপায় নেই। পায়রা বন্দরের উন্নয়নে যখন বাংলাদেশ চীনা কোম্পানিকে চূড়ান্ত করছিল, তখন ভারত দিল্লি ঢাকা কূটনীতিতে অস্থিরতা তৈরি করে। তারা সরাসরি বলে চীনের উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি, অথচ চীন কারো ভূখণ্ড দখল করেনি। অন্যদিকে ভারত নিজেই সিকিম, কাশ্মীর, লাদাখ দখল করে আছে, অথচ সেই ভারতই এসে শেখায় নিরাপত্তা বিপন্ন হবে। এটাই মোদির দ্বিচারিতা, যেখানে বাংলাদেশের উন্নয়ন নয়, বরং দিল্লির একচেটিয়া কৌশলগত প্রবেশাধিকারী আসল উদ্দেশ্য। এই বন্দর দখলের ছদ্ম প্রচেষ্টার পাশাপাশি ভারত সক্রিয়ভাবে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক নৌপথকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। প্রতিনিয়ত তাদের যুদ্ধজাহাজ, কোস্টগার্ড ও ড্রোন বঙ্গোপসাগরে টহল দেয়। একে বলা হচ্ছে মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন, কিন্তু এটি নিছক নেভাল স্পাই। ভারত চায় বাংলাদেশের জলসীমা দিয়ে যাওয়া প্রতিটি জাহাজের গতিপথ, পণ্য এবং দেশীয় নৌবাহিনীর তৎপরতা তাদের নজরে থাকুক। তারা বারবার চায় যৌথ সামুদ্রিক টহল, যৌথ কমান্ড, যৌথ ত্রাণ মহড়া, যার মাধ্যমে তারা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা কাঠামোকে সাপ্লিমেন্ট করবে। বাস্তবে এগুলো বাংলাদেশের নৌসীমানা ও নিরাপত্তা ব্যবস্থাকে মুছে ফেলে একটি বর্ধিত ভারতীয় প্রভাব অঞ্চল গড়ে তোলার ছক। এই ভূকৌশলগত আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ রূপ আমরা দেখি মৎস্য সম্পদের ক্ষেত্রেও। বাংলাদেশের অর্থনৈতিক জোনে প্রতি বছর শত শত ভারতীয় ট্রলার অবৈধভাবে প্রবেশ করে গভীর সাগরে মাছ ধরে নিয়ে যায়। এই ট্রলারগুলো শুধু মাছ ধরে পালিয়ে যায় না, তারা গভীর সমুদ্রের প্রজনন ক্ষেত্রগুলোতে ট্রলিং করে বাংলাদেশের আগামী দিনের খাদ্য নিরাপত্তাকে ধ্বংস করে দিয়ে যায়। স্থানীয় জেলেরা বলেন, ভারতীয় ট্রলারগুলো অত্যাধুনিক, দ্রুতগামী এবং কৌশলী। তারা জিপিএস এবং স্যাটেলাইট সিগন্যাল ব্লকার ব্যবহার করে যাতে ধরা না পড়ে। বাংলাদেশ কোস্টগার্ড এদের ধাওয়া করলেও প্রযুক্তিগত দুর্বলতার কারণে ধরা পড়ে না। প্রশ্ন হচ্ছে, এই প্রতিনিয়ত সীমান্ত লঙ্ঘনের জবাব কি? আরও ভয়াবহ হল, এই ভারতীয় ট্রলারগুলো অনেক সময় বাংলাদেশি পরিচয়ে মাছ ধরার লাইসেন্স নকল করে। এরা মাঝে মাঝে বাংলাদেশের মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পর্যন্ত অনুপ্রবেশ করে এবং বাজারে ঢুকে পড়ে। ফলে দেশের জেলেরা বাজার হারায়, দামের ধস নামে এবং মৎস্য শিল্পে এক ভয়ানক ক্ষতির মুখে পড়ে। এভাবে ভারত মৎস্য সম্পদেও ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করে নিচ্ছে। এই মৎস্য সম্পদ ছাড়াও ভারতের আরেকটি আগ্রহ হল বাংলাদেশের সমুদ্র উপকূলের সম্ভাব্য গ্যাস ক্ষেত্র। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সমুদ্র অঞ্চলে রয়েছে কয়েকটি সম্ভাবনাময় গ্যাস ব্লক, যেগুলোতে ভারত আগ্রহ দেখিয়ে আসছে দীর্ঘদিন। এখন পর্যন্ত ওএনজিসি, জিএআইএল ইত্যাদি ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বাংলাদেশে ঢুকতে চায় যৌথ অনুসন্ধান নামে, কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য স্পষ্ট। তারা চায় বাংলাদেশের গ্যাসের ওপরে পরোক্ষ নিয়ন্ত্রণ, বাংলাদেশের জাতীয় সম্পদ যেন ভারতের বিনিয়োগে পরিণত হয়, আর গ্যাস উত্তোলনের চাবি থাকে দিল্লির হাতে। এই প্রবণতা যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাও ভারতের জিম্মায় চলে যাবে। এইভাবে বঙ্গোপসাগর আজ পরিণত হয়েছে কৌশলগত উপনিবেশে, যেখানে ভারত একের পর এক জায়গায় ঢুকে পড়ছে সামরিক, অর্থনৈতিক
কূটনৈতিক, নিরাপত্তা ও পরিবেশগত প্রতিটি স্তরে। অথচ বাংলাদেশ এখনও দৃশ্যত চুপ। সমুদ্র রক্ষা করা কি কেবল নৌবাহিনীর দায়িত্ব, নাকি এটি একটি রাষ্ট্রীয় অগ্রাধিকারের অংশ? ভারতের প্রতিটি আগ্রাসনের জবাবে যদি বাংলাদেশ এখনই জোরালো নৌ কূটনীতি, আন্তর্জাতিক প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সমুদ্র সীমায় নিজস্ব আধিপত্য জোরদার না করে, তাহলে এই অঞ্চল ধীরে ধীরে হয়ে যাবে ভারতের বর্ধিত কৌশলগত এলাকা। ভারতের এই বঙ্গোপসাগর কেন্দ্রিক আগ্রাসনের বিপরীতে এখন বাংলাদেশের সামনে দুটি পথ রয়েছে, একটি আত্মসমর্পণের, আরেকটি লড়াইয়ের। আত্মসমর্পণের পথ হলো যেভাবে ভারত চায় সেভাবেই সমুদ্র, বন্দর, জ্বালানি, নৌপথ সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া। আর লড়াইয়ের পথ হলো বঙ্গোপসাগরের প্রতিটি বালুকণা, প্রতিটি তরঙ্গ, প্রতিটি মৎস্য সম্পদ এবং প্রতিটি বন্দর কেন্দ্রিক প্রস্তাবকে রাষ্ট্রীয়ভাবে প্রতিরক্ষা ও কৌশলগতভাবে জবাবের মাধ্যমে সুরক্ষিত করা। এখন সময় এসেছে এই দ্বিতীয় পথটাই বেছে নেওয়ার, এবং তার জন্য চাই অসীম সাহস, দূরদৃষ্টি ও প্রজ্ঞাসম্পন্ন নেতৃত্ব। বাংলাদেশকে প্রথমেই বুঝতে হবে, সমুদ্র আজ আর কেবল মৎস্য আহরণের জায়গা নয়, এটি এখন ভূকৌশলগত শক্তির এক কেন্দ্রস্থল। ভারত যেভাবে বঙ্গোপসাগরকে নিজেদের এক্সটেন্ডেড স্ট্র্যাটেজিক থিয়েটার বানাতে চাইছে, তাতে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থ ভয়াবহ হুমকির মুখে পড়েছে। এই থিয়েটারে ভারতের শুধু নয়, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া সব শক্তির চোখ পড়েছে। কিন্তু কোনো দেশ ভারতের মতো কৌশলে এই থিয়েটারে ঢুকে আমাদের নৌপথ, বন্দর, সমুদ্র সম্পদ ও নৌবাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গভীর প্রচেষ্টা চালাচ্ছে না। এই প্রসঙ্গে বাংলাদেশের উচিত কূটনৈতিকভাবে চীন, রাশিয়া, তুরস্কের মতো শক্তির সঙ্গে বিকল্প সামুদ্রিক অংশীদারিত্ব গড়ে তোলা, যাতে একটি মাল্টিপোলার ব্যালেন্স তৈরি হয়। এই প্রতিরোধের প্রথম ধাপ হতে হবে সমুদ্র সীমা নিরাপত্তা আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন। ভারতীয় ট্রলার, জাহাজ, ড্রোন বা কোস্টগার্ড যদি বাংলাদেশের সমুদ্র সীমা অনুপ্রবেশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধ করা, জব্দ করা এবং আন্তর্জাতিকভাবে প্রকাশ্য অভিযোগ দায়ের করা উচিত। ভারত বছরের পর বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ঢুকে মাছ ধরে, তেল ও গ্যাস অনুসন্ধানে হস্তক্ষেপ করে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তেমন দৃশ্যমান জবাব আসে না। এই নীরবতা ভাঙতে হবে। প্রতিটি লঙ্ঘনেই চাই কূটনৈতিক প্রতিবাদ, জাতিসংঘে চিঠি, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারণা এবং আঞ্চলিক জোটে প্রস্তাব, যাতে ভারত জানে বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষার নিছক কাগজে মানচিত্র নয়, এটা বাস্তব কৌশলগত প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, বাংলাদেশকে এখনই একটি পূর্ণাঙ্গ সামুদ্রিক নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে হবে, যেটি শুধু নৌবাহিনী নয়, বরং কোস্টগার্ড, সমুদ্র গোয়েন্দা, জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং বন্দর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হবে। এই বাহিনীর কাজ হবে প্রতিনিয়ত সমুদ্র নজরদারি, মৎস্য চুরি রোধ, বিদেশি কোম্পানির অবৈধ খনন বন্ধ করা এবং বঙ্গোপসাগরে নিরাপত্তা চক্র গঠন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী প্রযুক্তির দিক থেকে ভারতের চেয়ে পিছিয়ে, কিন্তু সামর্থ্য বাড়ালে উন্নত রাডার, ড্রোন এবং স্যাটেলাইট নজরদারি প্রযুক্তি ব্যবহারে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করা সম্ভব। তৃতীয়ত, সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য স্বাধীন অর্থনৈতিক নীতিমালা ও নিজস্ব অনুসন্ধান খাত গড়ে তুলতে হবে। ভারত যেভাবে জ্বালানি কোম্পানির ছদ্মাবরণে বাংলাদেশের গ্যাস ব্লক ও ব্লু ইকোনমির সম্ভাবনায় হাত বাড়ায়, সেটি বন্ধ করতে হলে নিজেদের কোম্পানিগুলোকেই শক্তিশালী করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সবকিছুতে আন্তর্জাতিক মানের আধুনিকায়ন, প্রকল্প পরিচালনা ও যৌথ বিনিয়োগ দরকার, যেখানে সিদ্ধান্ত থাকবে বাংলাদেশের হাতে। চতুর্থত, এই সমুদ্র নির্ভর ভূ রাজনৈতিক সংঘাতের বিরুদ্ধে চাই একটি আন্তর্জাতিক প্রচারণা কৌশল। ভারত যা করছে তা কেবল কৌশল নয়, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সম্মান নীতি লঙ্ঘনেরও শামিল। বাংলাদেশকে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতীয় সামুদ্রিক আগ্রাসনের কেস স্টাডি তুলে ধরতে হবে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কৌশল, সমুদ্র শোষণ, মৎস্য চুরি, এই ইস্যুগুলোকে জাতিসংঘ, সার্ক, বিমস্টেকে তুলে আনতে হবে। ভারতের চুপিসারে গড়ে তোলা সামুদ্রিক উপনিবেশ যাতে দুনিয়ার নজরে পড়ে, সেই প্রচার চাই এখনই। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের মানুষ এই আগ্রাসনের কথা জানে কি? এই যুদ্ধ নিঃশব্দ, খবরের শিরোনামে থাকে না, সংবাদপত্রে বিশ্লেষণ হয় না, রাজনৈতিক বিতর্কে আসে না, কিন্তু এর ফল মারাত্মক। যদি বাংলাদেশ এখনই না জাগে, তাহলে ২০ বছর পর এই দেশের বন্দর থাকবে ভারতের হাতে, মাছ থাকবে ভারতীয় জালের মধ্যে, আর সমুদ্রপথ থাকবে দিল্লির কমান্ড সেন্টারের অধীনে।